নমস্কার, আমি মিসেস মহুয়া দত্ত। আজকে আমি আপনাদের পড়ে শোনাবো জয়দীপ চক্রবর্তীর লেখা গল্প ওদিকে যেও না। হাতে কিছুটা ফাঁকা সময় পেলেই আমি পাহাড়ে চলে আসি। এ আমার অনেক দিনের অভ্যাস। ওই যে উতুঙ্গ পর্বতমালা, তাদের মস্ত ব্যাপ্তি, সেই বিশালতার সামনে দাঁড়িয়ে আমি ব্যক্তিগত তুচ্ছতাকে প্রত্যক্ষ করি প্রতিবার। শুধু পাহাড়ের বিশালতাই নয়, তার ধ্যান গম্ভীর মূর্তি আমাকে মনস্থির করতেও সাহায্য করে। সংসারের অশান্তি, অফিসের কাজের চাপ, সব কিছুর ক্লান্তি ভুলিয়ে প্রত্যেকবার হিমালয় আমাকে নতুন করে জীবনের দিকে ঠেলে দেয়। এবারে পাহাড়ে আসাটা হঠাৎ করেই, কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই দুম করে তৎকালে টিকিট কেটে চলে এসেছিলাম দেরাদুন। সেখান থেকেই গাড়ি ভাড়া করে সটান চলে এসেছি সাঁকড়িতে। ছোট্ট পাহাড়ি গ্রাম সাঁকড়ি ছবির মতো সুন্দর। এই পথে সাধারণ টুরিস্টের আনাগোনা নেই, মুখ্যত ট্রেকারদেরই আসা যাওয়া এখানে। এসব অঞ্চলে ভালো হোটেল মেলা দুষ্কর। ভদ্রস্থ থাকার জায়গা বলতে খান 2 হোটেল আর GMVN, মানে গাড়োয়াল মণ্ডল বিকাশ নিগমের বাংলো। ভেবেছিলাম তার কোনো একটাতে নিশ্চিত মাথা গোঁজার জায়গা পেয়ে যাব। তারপর তো গুরুং আছেই। আগে এমনই একবার হুট করে চলে এসেছিলাম তালুকা সাঁকড়ি থেকে আরো 15 কিলোমিটারের মতো এগিয়ে। সেবার গুরুংই থাকার ব্যবস্থা করে দিয়েছিল। গুরুংয়ের সঙ্গে আমার আলাপ হয়েছিল হরকিদুন হয়ে জমদার গ্লেসিয়ার যাওয়ার পথে। তালুকা থেকেই হরকিদুন ট্রেকিং শুরু করতে হয়। সেই ট্রেকিংয়ে গুরুংই ছিল আমার পথপ্রদর্শক। সাঁকড়ি থেকেই সে আমাদের সঙ্গী হয়েছিল। গুরুং চটপটে পরিশ্রমী ছেলে আর অসম্ভব কেয়ারিং। দীর্ঘ হাঁটা পথে একসঙ্গে চলতে চলতে তার সঙ্গে ভারী বন্ধুত্ব হয়ে গিয়েছিল আমার। ফিরে আসার সময় পুরনো আত্মীয়েরই মতো আন্তরিক স্বরে সে আমন্ত্রণ জানিয়ে বলেছিল, মন চাইলেই চলে আসবেন সাব, থাকার জায়গা নিয়ে ভাববেন না, জানবেন এখানে আপনার গুরুং ভাই আছে। এবারে ট্রেকিংয়ে বেরোনোর ইচ্ছে থাকলেও উপায় ছিল না। গত মাস 5 ধরে কাজের যা চাপ চলছিল, অফিস থেকে দীর্ঘ ছুটি ম্যানেজ করা সম্ভব হবে না জানতাম। হিসেবের বাইরে কয়েকদিনের এই পড়ে পাওয়া ছুটিটা আচমকাই মিলে গিয়েছিল। আর ছুটি পেতেই আমি আর একটুও দেরি করিনি। প্রায় সঙ্গে সঙ্গেই ঠিক করে ফেলেছিলাম, ছুটো দৌড়ি না করে পাহাড়ের কোলে 2-3 দিন
নিছকই আলস্যে কাটিয়ে দেব এই ছুটিতে। অফিসের কাজের চাপ সামলাতে সামলাতে আমার শরীরও খানিক বিশ্রাম চাইছিল। এই আলস্য যাপনের জন্য যে কোনো দিকেই আমি হয়তো চলে যেতে পারতাম, কিন্তু কি মন হলো দেরাদুন নেমে সাঁকড়ি চলে আসাই মনস্থির করে ফেললাম। তার একটা কারণ যদি এখানকার শান্ত সৌন্দর্য হয়, অপর কারণটি নিশ্চিতভাবেই গুরুংয়ের সঙ্গ লাভ। দেরাদুন থেকে সাঁকড়ি দীর্ঘ পথ। আমার পৌঁছতে সন্ধে পেরিয়ে গেল। আকাশ অন্ধকার করে কিছুক্ষণ আগে থেকেই টিপ টিপ করে বৃষ্টি নামছিল। পাহাড়ি জায়গার এই দস্তুর। দিনে ঝকঝকে রোদ্দুর উঠলেও পাহাড়ের মাথায় মুকুটের মতো আটকে থাকা বরফের চূড়াগুলো উত্তাপে গলে গিয়ে বাষ্প হয়ে আকাশের দিকে উড়তে আরম্ভ করে। তারপর রোদের তেজ মরে এলেই সেই মেঘের দল বৃষ্টি হয়ে আবার নেমে আসে পৃথিবীর দিকে। সাঁকড়ি পৌঁছে তড়িঘড়ি আমাকে নামিয়ে দিয়ে গাড়ি ফিরতি রাস্তা ধরল। তাকে এই রাতেই দীর্ঘ পথ ফিরতে হবে বিপজ্জনক পাহাড়ি রাস্তা ধরে। গাড়িতে বসেই বার কয়েক গুরুংকে ফোনে ধরার চেষ্টা করেছিলাম, পাইনি। এখন পকেট থেকে ফোন বের করে দেখলাম নেটওয়ার্ক নেই। বৃষ্টির জোর বাড়ছে, সঙ্গে ঠান্ডা কনকনে হাওয়া। শীতের জামা কাপড় ভেদ করে আমার হাড়ের মধ্যে ঢুকে গিয়ে সেই হাওয়া কাঁপ ধরিয়ে দিচ্ছিল। ঢালু পথ সেই হাওয়া কাঁপ ধরিয়ে দিচ্ছিল। ঢালু পথ ধরে দৌড়ে GMVN এর বাংলোয় পৌঁছালাম। রাত কাটানোর জন্য একটা ঘরের বন্দোবস্ত হওয়াটা এই মুহূর্তে সবচেয়ে জরুরি। আমার ভাগ্য যে আজ সহায় নয় তা বুঝতে পারলাম যখন GMVN এর কেয়ারটেকার জানালেন ওখানে ঘর পাওয়া তো যাবেই না, এমনকি আজ রাতে মাথা গোঁজার জন্য এ অঞ্চলের কোনো ঘরই ফাঁকা নেই। দুটো বড় ট্রেকিং টিম ঢুকে পড়ায় সাঁকড়ির সব হোটেলেই নাকি অলরেডি অকুপায়েড। গুরুংয়ের সঙ্গে আগে থেকে যোগাযোগ না করে সোজা সাঁকড়ি চলে আসার জন্য এই প্রথম আমার নিজের উপরে খানিক বিরক্তি জন্মালো। মনে হলো এই সব পাণ্ডব বর্জিত জায়গায় এমন বিনা প্রস্তুতিতে চলে আসার সিদ্ধান্ত হঠকারিতা ছাড়া আর কিছু হতেই পারে না। চুপচাপ দাঁড়িয়ে নষ্ট করার মতো সময় হাতে ছিল না। রাত কাটানোর জন্য একটা ভদ্রস্থ আস্তানা না জোটাতে পারলে ঠান্ডায় মরে যেতে হবে। আমি ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই গুরুংয়ের অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। পাহাড়ি ঢালু পথ, বৃষ্টিতে সে পথ খানিক পিচ্ছিল ঝোড়ো হয়েছে। দ্রুত হাঁটা সম্ভব ছিল না, তবুও যতটা সম্ভব তাড়াতাড়ি পা চালিয়ে গুরুংয়ের অফিসে এসে পৌঁছালাম। এখান থেকে ট্রেকাররা গাইড, পোর্টার আর ট্রেকিং এর নানা সরঞ্জাম সংগ্রহ করে। আগের বারেই দেখেছি
গুরুংয়ের চালু ব্যবসা। এখনো এই দুর্যোগে সন্ধে গড়িয়ে যাওয়ার পরেও তার অফিসে বেশ কয়েকজন ট্রেকার ভিড় করে দাঁড়িয়েছিলেন। গুরুং অফিসে ছিল না, কিন্তু যে কম বয়সী ছেলেটি অফিস সামলাচ্ছিল সে আমায় চিনতে পেরে আলতো হাসলো। তারপর একটা ফাঁকা চেয়ার দেখিয়ে হাতের ইশারায় আমাকে বসতে বলল। আমারও এতক্ষণে ছেলেটিকে চেনা লাগলো। মনে হলো আগের বার বোধহয় ছেলেটিকে দেখেছি। অবশ্যই আমি নিশ্চিত হতে পারলাম না। তার মধ্যে এ অঞ্চলের এই এক সমস্যা, সকলের মুখই একরকম মনে হয়। তার মধ্যে বেশ কয়েক বছর আগে দেখা বিশেষ একটা মুখ আলাদা করা খুবই কষ্টকর। নিজের কাজ সারতে সারতে ছেলেটি নিজে থেকেই বলল, আপনি তো গুরুংয়ের দোস্ত আছেন, নিশ্চিত তাকে খুঁজতেই আপনি অফিসে এসেছেন? উপর নিচে মাথা নাড়ালাম আমি। কিন্তু গুরুং তো এখন নেই সাব, সে পার্টি নিয়ে বেরিয়ে গেছে বেশ কদিন আগেই। সব ঠিকঠাক থাকলে তার আগামী পরশু ফেরার কথা। আমি থতমত খেয়ে গেলাম। এখন উপায়? অফিসের ছেলেটি আমার মুখের দিকে তাকিয়ে হাসলো। উঠেছেন কোথায়? সেইটাই তো মুশকিল। আমি কাচুমাচু মুখ করে বসলাম। কোথাও ফাঁকা নেই। ভেবেছিলাম আজ রাত্রিটুকু যাতে নিশ্চিন্তে কাটাতে পারি, গুরুং তার একটা ব্যবস্থা নিশ্চিত করে দিতে পারবে। কিন্তু कोई दिक्कत नहीं साहब। ছেলেটি হাতের কাজ দ্রুত সেরে ফেলতে ফেলতে উঠে দাঁড়ালো। नरभू भी आपका छोटा भाई जैसा। গুরুং নেই তো কি আছে, मैं हूं ना। আপনার জন্য কিছু একটা ব্যবস্থা জরুর हो जाएगा। নরভু ফ্লাস্ক থেকে কাগজের কাপে চা ঢাললো, তারপর বাড়িয়ে দিল আমার দিকে। চায় পিজিয়ে সাব। বেশ শীত করছিল, চা খেয়ে আরাম পেলাম। হাতের কাজ শেষ করে নরবু আরো প্রায় মিনিট 20 পরে উঠে দাঁড়ালো। অফিস বন্ধ করতে করতে বলল, এখানে তো থাকার জায়গা নেই দেখছেনই। রুকস্যাক এই অফিসেই থাকে। আপনি আমার সঙ্গে গ্রামে চলুন, আজ রাতের জন্যে ওখানেই একটা কিছু বন্দোবস্ত হয়ে যাবে খন। আমার ঘর থেকে খানার বন্দোবস্ত ভি হো জায়গা। কাল ট্রেকাররা বেরিয়ে গেলে এখানে ঘর পেয়ে যাবেন, তবে আপনার আর কোনো সমস্যা হবে না। তখন আপনার আর কোনো সমস্যা হবে না। গ্রাম কত দূর? কিছুটা আশান্বিত হয়ে জিজ্ঞেস করলাম। করিব 1 মাইল। নরবু হাসলো। পাহাড়ি রাস্তায় বৃষ্টির মধ্যে অন্ধকারে 1 মাইল পথ হাঁটা মোটেই সুখকর অভিজ্ঞতা নয়। তাছাড়া অভিজ্ঞতা থেকে দেখেছি, এখানকার লোকের 1 মাইল অনেক সময়ই 2-2.5 কিলোমিটারে গিয়ে দাঁড়ায়। কিন্তু আমার হাতে তো দ্বিতীয় বিকল্প কিছু ছিল না। অগত্যা নরবুর প্রস্তাব মতো রুকস্যাক অফিসে রেখেই চুপচাপ ওর পিছন পিছন হাঁটা শুরু করলাম। অন্ধকারে এবড়ো খেবড়ো চড়াই উতরাই পেরিয়ে
নরবুর পিছন পিছন আন্দাজ আধ ঘন্টা তাক হেঁটে তার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। প্রায় যেচে তার বাড়িতে নেমন্তন্ন নিয়ে মনে মনে খানিক অস্বস্তি বোধ করছিলাম। কিন্তু নরবু হাঁক ডাক করে তার বউকে ডেকে যেভাবে আমায় তার বড় ভাই হিসেবে গিন্নির সঙ্গে পরিচয় করিয়ে দিল, আমার অস্বস্তিটুকু উবে গেল। নরবুর স্ত্রী বলতে গেলে বাচ্চা মেয়ে, বড় জোর 23-24 বছর বয়স। আমি হেসে বললাম, কি নাম তোমার বহেন? শিবাঙ্গী। মেয়েটি লাজুক হেসে মাটির দিকে চোখ নামালো। आपका छोटा भाई मुझे শিবা कहते हैं। ভারী মিষ্টি আর সপ্রতিভ মেয়েটিকে দেখে আমার নিজের বোনের কথাই মনে পড়ল। মনে মনে বললাম, এমনই থেকো তোমরা নরবু। মনুষ্যত্ব আর ভালোবাসা তোমাদের মতো কিছু মানুষের মধ্যে দিয়েই বেঁচে থাক এই স্বার্থপর পৃথিবীতে। ডিম ভাজি আর রুটি খেতে খেতে নরবু বলল, রাতটুকু সামান্য তকলিফ হবে আপনার। এই জমিনের উত্তর দিকেই আমার একটা ঘর আর ঘর লাগোয়া টয়লেট আছে। আগে ট্রেকারদের ভিড় বেড়ে গেলে ওটা হোমস্টে হিসেবে ভাড়া দিতাম। ওখানেই আপনার থাকার ব্যবস্থা করছি আজকের রাতটুকুর মতো। কিন্তু কিন্তু কি? আমি স্বস্তির শ্বাস ছেড়ে বলি, ঘরটা তেমন একটা সাজানো গুছানো হবে না, তা এই তো। দেখো নরবু, ও নিয়ে আমি কিছু ভাবছি না। রাত কাটানোর জন্য থাকার জায়গা পাচ্ছি একখানা, এই ঢের। ঠিক তা নয়। শিবাঙ্গী মাটির দিকে মাথা নামিয়ে রেখেই বলল, ও ঘরটার বাইরে একটা ঢালু জমি পেরোলেই দেখবেন পাথরের খাঁজ দিয়ে একটা পাহাড়ি ঝোড়ো বয়ে গেছে। ঘরে থেকেই আপনি তার বয়ে যাওয়ার ঝড়ঝড়ানি শব্দ শুনতে পাবেন ভাইজান। রাতের তারা আর চাঁদের আলোয় ও ঝোড়া বহুত বড়িয়া লাগে দেখতে। কিন্তু ভুলেও আপনি যেন রাতে ও ঝোড়ার দিকে যাবেন না। কেন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। শিবাঙ্গী কিছু একটা বলতে যাচ্ছিল আমায়, কিন্তু চোখের ইশারায় নরবু তাকে থামিয়ে দিল। আমার কাছে তোমরা কিছু একটা লুকাচ্ছ নরবু, বলে ওর মুখের দিকে চাইলাম আমি। ও ঝোড়ার অভিশাপ আছে বলেই নরবু আমার হাত ধরে টান দিল। চলুন সাব, আপনাকে ঘরে পৌঁছে দিই। রাত বাড়ছে, আমরা এখানে কেউ বেশি রাত পর্যন্ত জাগি না। বিজলি আলো তো নেই দেখছেনই, তেল আনতেও বিস্তর মেহনত আমাদের। ঘরটা মন্দ নয়। কাঠের মেঝের উপর ভারী চমৎকার কার্পেট পাতা। ঘরের একধারে ছোট্ট টি টেবিলের উপর জলের বোতল রাখা। খেয়ে দিয়ে উঠে আর ঘরের একধারে ছোট্ট টি টেবিলের উপর জলের বোতল আর গ্লাস। পরিচ্ছন্ন বিছানা, পায়ের কাছে একজোড়া কম্বল রাখা। খেয়ে দিয়ে উঠে একটুক্ষণ গল্পগুজব করছি নরবুর সঙ্গে। একটা সিগারেট খেয়েছি, এইটুকুই সময় পেয়েছি হাতে।
তার মধ্যেই নার্বুর স্ত্রী আমার জন্য এমন পরিপাটি করে সাজিয়ে রেখেছে ঘরখানা। খুশি মনেই বললাম, কত ভাড়া দিতে হবে বলো তোমার হোমস্টেতে থাকার জন্য? তেমন মনে হলে 3-4টে দিন এখানে যা আছি এই ঘরেই কাটিয়ে দেওয়া যাবে। এক হাত জিভ বার করে কানে আঙ্গুল দিয়ে নাড়বু, কি বলেন সাব, আপনি আমার মেহমান, আপনার থেকে ভাড়া নিলে যে মহা পাপ হবে। একটা রাতেরই তো ব্যাপার সাব, কাল আপনি সাকরিতে ভালো ঘর পেয়ে যাবেন হোটেলে। আজকে গল্পের প্রথম ভাগ পড়ে শোনালাম। নেক্সট ভিডিওতে আমি গল্পের শেষ অধ্যায় নিয়ে আসব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি আমার গল্প পরিবেশনা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।